আজকে এই সরকার, আমি মনে করি, ইউনূসের দায় দায়িত্ব নেবে না যদি এই কাজটা না করত। আজকে তারা ইউনূসের দায় দায়িত্ব নিচ্ছে। তারা অতীত থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে তারা যে ঐক্যবদ্ধ বাংলাদেশ, স্থিতিশীল বাংলাদেশ, সেই বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাইলে আমি মনে করি আজকের আওয়ামী লীগের এই নিষেধাজ্ঞা, কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা, এটা প্রত্যাহার করা উচিত এবং 7ই মার্চ, 17ই মার্চ, 26শে মার্চ আওয়ামী লীগ সহ অসাম্প্রদায়িক চেতনার মানুষ যেন তাদের আস্থার জায়গাগুলোতে তারা শ্রদ্ধা জানাতে পারেন, আস্থার ঠিকানাতে তারা শ্রদ্ধা জানাতে পারেন, এটাই আমাদের আহ্বান থাকবে। নতুন একটি সরকারের সময়ও যেমনটা আশা করা হচ্ছিল যে অবাধে 7ই মার্চ বঙ্গবন্ধুর ভাষণ সব আগের মতো, অর্থাৎ 2024-এর 5ই আগস্টের আগে মতো মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ অন্তত পক্ষে শুনতে পারবে, জানতে পারবে, দেখতে পারবে। কিন্তু কতটাই বা আমরা দেখতে পেলাম ঢাকায়, সেটি কিন্তু 32 ব্যারিকেডের মধ্যে থেকে চিত্র ফুটে উঠেছে। বাংলাদেশ আওয়ামী লীগ দিনটি তারা পালনে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছিল। সেই কর্মসূচির বা কি অবস্থা? কেনই বা 32 ব্যারিকেড? 32 ব্যারিকেড দিয়েই কি 7ই মার্চ বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণকে মুছে ফেলা বা আটকে দেয়া গেল কিনা, প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করবো। আমার সঙ্গে যুক্ত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, সাবেক এমপি, একসময়ের তুখোড় ছাত্র নেতা এস.এম. কামাল হোসেন। আমি আপনাকে শ্রদ্ধা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। জি, অনেক ধন্যবাদ আপনাকে। আমি একটু আপনার কাছ থেকে শুরুতে একটু জানতে চাই বা মানুষকে একটু মনে করিয়ে দিতে চাই যে বাংলাদেশ আওয়ামী লীগ এবারই না, গতবার থেকেই এই ভিন্ন প্রেক্ষাপটে এইবার বাংলাদেশ আওয়ামী লীগ যে কর্মসূচি গ্রহণ করেছিল, সেই কর্মসূচিটা যদি একটু আপনি সবার জন্য একটু বলেন। আমরা এই 7ই মার্চ প্রতি বছরই বাংলাদেশ আওয়ামী লীগ সহ মুক্তিযুদ্ধের পক্ষের প্রতিটি মানুষ, অসাম্প্রদায়িক চেতনার প্রতিটি মানুষ 7ই মার্চ ঐতিহাসিক দিনটিকে যথাযোগ্য মর্যাদার সাথে পালন করে। আমরা ধানমন্ডির 32 নম্বরে, বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ধানমন্ডির 32 নম্বরে আমরা শ্রদ্ধা নিবেদন করি এবং বঙ্গবন্ধু যেখান থেকে উঠে এসে শেখ মুজিব থেকে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু থেকে জাতির পিতা হয়েছেন, সেই বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত সেই টুঙ্গিপাড়ায় যেখানে বঙ্গবন্ধু বাবা মার পাশে ঘুমিয়ে আছেন, সেখানে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় টিমের পক্ষ থেকে টিম যে শ্রদ্ধা নিবেদন করেন, আশেপাশের জেলার আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সহযোগী সংগঠন, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, সাধারণ মানুষ শ্রদ্ধা নিবেদন করেন, বঙ্গবন্ধুর জন্য দোয়া করেন। বঙ্গবন্ধুর তনায় আমাদের প্রিয় নেত্রী, তার নেতৃত্বে আমরা আলোচনা করে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী, সিদ্ধান্ত অনুযায়ী আমরা ঐতিহাসিক 7ই মার্চ সারা বাংলাদেশে যথাযোগ্য মর্যাদার সাথে পালন করার জন্য উদ্যোগ গ্রহণ করেছিলাম, আহ্বান করেছিলাম। আমরা মনে করেছিলাম যে 24-এর 5ই আগস্ট অবৈধভাবে, অসাংবিধানিকভাবে ক্ষমতা দখল করেছে ইউনূস, ছাত্র জনতা, পুলিশ হত্যা করে, সংবিধানকে পায়ের তলায় পিষ্ট করে, অবৈধভাবে ক্ষমতা দখল করে সে প্রতিহিংসা চরিতার্থ করার জন্য, পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, জঙ্গিদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছিল। আওয়ামী লীগকে সে প্রতিপক্ষ মনে করে প্রতিহিংসা চরিতার্থ করার জন্য আওয়ামী লীগের নেতা কর্মীদের গুম, খুন, হত্যা, গ্রেপ্তার করেছিল। মব সন্ত্রাসের জনক হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করেছিল। এখন দুর্নীতিবাজদের জনক হিসাবে তিনি নিজেকে প্রতিষ্ঠা করেছেন, বিদায় নিয়েছেন। এবং বিশেষ করে বঙ্গবন্ধু পরিবার, বঙ্গবন্ধু
কে নিয়ে এবং বাংলাদেশের সকল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে তার নিজস্ব প্রতিহিংসা চরিতার্থ করার জন্য ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে তাকে জাতির সামনে তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করা হয়েছে। সেই ইনুস আমাদের ৭ই মার্চ বঙ্গবন্ধু স্মরণ করতে দেবে না। তার কারণও আপনি জানেন যে ধানমন্ডির ৩২ ইট বালু সুরকি পর্যন্ত লুট করে নিয়েছেন, মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। কিন্তু ধানমন্ডির ৩২ নম্বর মাটির সাথে মিশিয়ে দিলে ৭ই মার্চ পালন করতে না দিলে যে বাঙালি হৃদয় থেকে বঙ্গবন্ধুকে মুছে ফেলা যায় না, এটা ইনুস হয়তো জানেন না। কিন্তু এখন তো এবার তো ইউনূস নাই, এবার কেন আটকে গেল? ওইটাই বলতেছি যে আমরা প্রত্যাশা করেছিলাম নির্বাচন যেভাবে হোক, নির্বাচন কেমন হয়েছে আপনারা জানেন, গোটা জাতি জানে, বিশ্ব জানে। আমাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল যে দিনের ভোট রাতে হয়েছে। আর এবার যারা যারা নির্বাচন করেছেন, আমরা না, তারাই বলতেছেন ম্যানেজ ভোট হয়েছে, ইঞ্জিনিয়ারিং হয়েছে। মাগরিবের নামাজ থেকে শুরু করে ভোট দেওয়া শুরু হয়েছে 11 তারিখ। 12 তারিখ নির্বাচন, 11 তারিখ থেকে মাগরিবের নামাজের পর থেকে ভোট দেওয়া শুরু হয়েছে। কেমন ভোট হয়েছে এটা বিশ্ব এবং জাতি জানে। যেভাবে ক্ষমতা এসেছেন, আমরা মনে করেছিলাম এই সরকার একটি সেন্টিমেন্ট নিয়ে ক্ষমতা এসেছেন, যে মুক্তিযোদ্ধাকে ধারণ করবে, ৭১কে ধারণ করবে। আমাদেরও প্রত্যাশা ছিল যে তারা ৭ই মার্চ, ১৭ই মার্চ, ২৬শে মার্চ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী আওয়ামী লীগের উপর যে অবৈধভাবে নিষেধাজ্ঞা দিয়েছেন সেটা তারা প্রত্যাহার করে নেবে এবং আমাদের কর্মকাণ্ড পরিচালনা করতে দেবে। আমাদের কর্মকাণ্ড পরিচালনা করতে না দিলে আজকে বঙ্গবন্ধুর ৩২ নম্বরে ঐতিহাসিক ৭ই মার্চে যে ভাষণ প্রতিটি বাঙালির কাছে হচ্ছে চেতনা, প্রতিটি বাঙালিকে অনুপ্রাণিত করে, শিহরিত করে। পাকিস্তানের শক্তিশালী সেনাবাহিনীর বিরুদ্ধে যে ভাষণ ছিল, নিরস্ত্র মুক্তি বাহিনীর কাছে অস্ত্র, নিরস্ত্র বাঙালির কাছে ছিল অস্ত্র, যে ভাষণ, সেই ভাষণ শোনার, বাজানোর ক্ষেত্রে বা মানুষকে শোনানোর ক্ষেত্রে কোনো বাধা হবে না। কিন্তু আজকে দুঃখজনক, আজকে নিন্দনীয়, সেটা আজকে মানুষের ভিতরে রক্তক্ষরণ হচ্ছে। মানুষ সেই ঐতিহাসিক দিনটাকে স্বাধীনভাবে স্মরণ করতে পারছেন না। বঙ্গবন্ধু সেই ঐতিহাসিক দিনে, বঙ্গবন্ধু সেই ঐতিহাসিক ভাষণ, যে ভাষণ পাকিস্তানের সেনাবাহিনীর হৃৎপিণ্ডকে কাঁপিয়ে তুলেছিল, আতঙ্ক করেছিল, পিণ্ডি থরথর করে কেঁপে উঠেছিল যে ভাষণের কারণ, সেই ভাষণ আজকে শুনতে পাচ্ছে না। আমরা মনে করি যে একই জিনিস আজকে এই সরকার, আমি মনে করি ইউনূসের দায় দায়িত্ব নেবে না যদি এই কাজটা না করত। আজকে তারা ইউনূসের দায় দায়িত্ব নিচ্ছে। তারা অতীত থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে তারা যে ঐক্যবদ্ধ বাংলাদেশ, স্থিতিশীল বাংলাদেশ, সেই বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাইলে আমি মনে করি আজকের আওয়ামী লীগের এই নিষেধাজ্ঞা, কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা, এটা প্রত্যাহার করা উচিত এবং ৭ই মার্চ, ১৭ই মার্চ, ২৬শে মার্চ আওয়ামী লীগ সহ অসাম্প্রদায়িক চেতনার মানুষ যেন তাদের আস্থার জায়গাগুলোতে তারা শ্রদ্ধা জানাতে পারেন, আস্থার ঠিকানাতে তারা শ্রদ্ধা জানাতে পারেন। এটাই আমাদের আহ্বান থাকবে। জি, আমি একটু, যেহেতু আপনি বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, আমরা দেখলাম এই সরকার গঠনের পরে দু একজন মন্ত্রী, তাদের কথায় বোঝা গেল যে আশাটা আপনিও বললেন যে করেছিলেন, এবং আওয়ামী লীগের সমর্থক, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের মধ্যে এক ধরনের ধারণা তৈরি হয়েছিল যে
বিএনপির সঙ্গে রাজনৈতিক জায়গা থেকে এক ধরনের একটা মোটামুটি একটা সমঝোতা চিন্তার জায়গাটা অন্ততপক্ষে গণতন্ত্রের প্রশ্নে আওয়ামী লীগকে একটা স্পেস দিবে বিএনপি, এইরকম একটা ধারণা ছিল। মঈন খান সেদিন বললেন যে আমরা চাই সব দলকে নিয়েই রাজনীতি করব, আরো দু একজন মন্ত্রী কিন্তু তাই বলেছেন। তো যদি তাই হয়, এই তারা এটি কেন 7ই মার্চ করতে দিলে তাদের, কারণ আমি কিন্তু এটি জানি এই মন্ত্রীদের মধ্যে অনেকেই রেসকোর্স ময়দানে উপস্থিত ছিলেন সেদিন। তো তারা কেন, বিএনপি এই বাধাটা কেন তারা দিলেন, করতে দিলেন না কেন, নিজেরা পালন করুন? আমরা তো দেখেছি এর আগে আওয়ামী লীগের সময় হ্যাঁ বিভিন্ন ঘটনা ঘটেছে, কিন্তু তারপরও জিয়াউর রহমানের মাজারে তারা বিভিন্ন দিবসে যেতে পেরেছে, কর্মসূচি পালন করেছে। এইটা কেন? তাহলে কোন বিএনপির মধ্যে কি এটি নিয়ে কোনো ঝামেলা আছে কিনা, আপনার মনে হয় কিনা? দেখেন, 7ই মার্চকে সবাই ভয় পায়। আমি একটি কথা বলি, কিন্তু ওরা জানে না 7ই মার্চ বঙ্গবন্ধু এটাকে প্রশাসন দিয়ে নিষিদ্ধ করা যায়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে যারা এটিকে ধারণ করে তাদেরকে গ্রেপ্তার করা যায়, বঙ্গবন্ধুর ভাষণ বন্ধ করা যায়, কিন্তু বাঙালির হৃদয় থেকে বঙ্গবন্ধুর 7ই মার্চকে মুছে ফেলা যায় না। আপনার হয়তো মনে আছে 2004-এর 14ই এপ্রিল, পহেলা বৈশাখ, সেদিন সকালবেলা বিবিসির ভাষ্যকার বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষের মধ্যে জরিপ করেছিল, তাদের মতামত নিয়েছিল কে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি। সেই জরিপে বিবিসির ভাষ্যকার পহেলা বৈশাখ 2004-এর 14ই এপ্রিল ঘোষণা যখন করলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেদিন ঢাকার শহরে রমনার বটমূল, শাহবাগ, এই যে লক্ষ লক্ষ নারী পুরুষ, তারা কিন্তু জয় বাংলা স্লোগানে মুখরিত করেছিল, অনেকের চোখে পানি ছিল। 21 বছর বঙ্গবন্ধু 7ই মার্চ নিষিদ্ধ ছিল। 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করার পর বঙ্গবন্ধুর পরিবারকে নিয়ে যেভাবে বিতর্কিত করা হয়েছিল, যেভাবে বঙ্গবন্ধুর ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হয়েছিল, 7ই মার্চকে যেভাবে নিষিদ্ধ করে রাখা হয়েছিল, বাঙালি হৃদয় থেকে কিন্তু সেটাকে মুছে ফেলতে পারেননি। আইন করে বঙ্গবন্ধুকে নিষিদ্ধ করা যেতে পারে, আইন করে 7ই মার্চ 17ই এপ্রিল নিষিদ্ধ করা যেতে পারে, কিন্তু বাঙালির হৃদয় থেকে বঙ্গবন্ধু 7ই মার্চ, স্বাধীনতা, 17ই এপ্রিল মুছে ফেলা যায় না। বাঙালিরা সেদিন যারা মুছে ফেলার চেষ্টা করেছেন তাদেরকে 71-এর মতো আবার তাদের একটা শিক্ষা দিয়েছেন 2004-এর 14ই এপ্রিল, পহেলা বৈশাখ, চপেটাঘাত মেরেছেন। তারা সেদিন মতামত দিয়ে জানিয়ে দিয়েছেন যে আমাদের আত্মার আত্মীয় হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিব, আমাদের আস্থার ঠিকানা হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিব। আর বঙ্গবন্ধু যদি তাদের আস্থার ঠিকানা হয়, 7ই মার্চও বাঙালির হৃদয়ে এভাবে জায়গা করে নিয়েছে। আজকে যারা এই কাজটা করছেন তারা মুখে মুক্তিযুদ্ধের কথা বলবেন যে সরকার আছেন, আর 7ই মার্চ নিষিদ্ধ করে রাখবেন, অতীত রেখেছেন, পারেননি। আমি মনে করি শুভবুদ্ধির উদয় হবে।
দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি হোক, এটাও আমরা চাই না। আমরা চাই নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হোক। আমরা আমাদের ঐতিহাসিক দিনগুলো আমরা স্বাধীনভাবে যথাযোগ্য মর্যাদার সাথে পালন করতে চাই। কিন্তু আমাদের যদি স্বাধীনভাবে পালন করতে দেয়া না হয়, তাহলে তো আমাদের বাধ্য হতে হবে লড়াই করে আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়েই আমাদের এই কর্মসূচিগুলো পালন করার জন্য। আমি একটি প্রশ্ন দিয়ে আপনার শেষ করতে চাই, সেটি হচ্ছে যে আজকে তো বোঝা গেল আসলে আপনার কথা অনুযায়ী, এবং আমরা দেখলামও যে আসলে এই সরকার আওয়ামী লীগকে বা বঙ্গবন্ধুর নামে, কিংবা সেটি ৭ই মার্চ হোক বা যে কোনো ইস্যুই হোক, যে কোনো দিবসই হোক, এগুলো তারা করতে দিবে না বা দিতে চায় না। সেই ক্ষেত্রে সামনের যে কর্মসূচিগুলো নিয়ে তাহলে আপনারা কি প্রস্তুতির ক্ষেত্রে কোনো পরিবর্তন আনার সম্ভাবনা আছে কিনা? কারণ আজকে তো মাঠেও এরকম খুব একটা কিছু কিছু জায়গায় আমরা দেখেছি, গতকালকে মিছিল হয়েছে, অনেক জায়গায় মাইক বাজিয়েছে আওয়ামী লীগের ভাঙা কার্যালয়ের মধ্যে থেকে। তো এই ক্ষেত্রে মাঠের তৃণমূলের নেতাকর্মীদের জন্য আপনারা নতুন কোনো বার্তা দিবেন কিনা বা কিছু প্রয়োজন আছে কিনা মনে হয় কিনা আপনার কাছে? দেখেন, আমি তো যেটা বললামই, আর এর আগে আপনি একটা কথা বলি, আমি যেটা বলছি কিনা, যে দেখেন আজকে যারা ক্ষমতায় আছে তাদের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান তিনি কিন্তু একটি প্রবন্ধ লিখেছিলেন, একটি জাতির জন্ম। সেখানে তিনি বলেছিলেন যে ৭ই মার্চের রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ঘোষণা আমাদের কাছে এক গ্রিন সিগন্যাল বলে মনে হলো। সেই ৭ই মার্চ আজকে তারা স্বাধীনভাবে পালন করতে দেবে না। ৭ই মার্চের ভাষণ শুনলে পাকিস্তানের হানাদার বাহিনী যেভাবে আগ করতো, আমার মনে হয় সেটা শুনলেই তারা মনে আগ করতো যে তাদের ক্ষমতা চলে যাচ্ছে। আপনি যে কথা বলেছেন, হ্যাঁ, আমি ব্যক্তিগতভাবে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা হিসেবে, সাংগঠনিক সম্পাদক হিসেবে আমি মনে করি যে আজকে আমরা ৩২ নম্বরে যেতে পারিনি, এই ব্যর্থতার দায় দায়িত্ব আমি মনে করি আমরা সেইভাবে সংগঠিত করতে পারি। আগামী দিনে আমরা এই দিনগুলো যথাযোগ্য মর্যাদার সাথে পালন করার জন্য সকল বাধাকে উপেক্ষা করে, ভয়ভীতিকে উপেক্ষা করে কিভাবে পালন করা যায় সেই ব্যাপারে অবশ্যই আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আলোচনা করার মধ্যে দিয়ে আমরা সেই ব্যাপারে অবশ্যই আমরা ব্যবস্থা গ্রহণ করব। কিন্তু পাশাপাশি একটি কথা বলে যে দেখেন, এখনো কিন্তু আগের অবৈধ সরকারের সাথে এই সরকারের কার্যক্রমের কোনো পরিবর্তন হয়নি। এখনো কিন্তু আমাদের যে সমস্ত নেতৃবৃন্দ গ্রেপ্তার আছে তারা কিন্তু মানবতার জীবন যাপন করছেন। আমাদের জাতীয় নেতৃবৃন্দ, প্রবীণ নেতৃবৃন্দ, আমাদের ছাত্রলীগের মেয়েরা আজকে জেলখানায় মানবতার জীবন যাপন করছে। আজকে আপনার মিছিল করতে গেলে আজকেও সেখানে গ্রেপ্তার করা হচ্ছে। উচ্চ আদালত বেল দিচ্ছে, উচ্চ আদালতে আর একটা চেম্বার বেঞ্চে যে সেই বেলকে আবার ক্যান্সেল করানো হচ্ছে, এটাও হচ্ছে। আমি মনে করি যে আইনের শাসন প্রতিষ্ঠা হবে। আমাদের যদি কোনো অপরাধ থাকে আমরা বিচারের মুখোমুখি হতে চাই, কিন্তু আমরা বিচার ব্যবস্থাকে নিরপেক্ষ দেখতে চাই। যারা এতদিন বলেছেন আমাদের সময় বিচার ব্যবস্থা নিয়ন্ত্রিত ছিল, তাহলে আজকে বিচার ব্যবস্থা কি অবস্থায় আছে? আমি মনে করি বিচার ব্যবস্থা নিরপেক্ষ ভূমিকা পালন করবে, আইনের শাসন প্রতিষ্ঠা হবে, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আমরা
নিয়মতান্ত্রিক পথে আমাদের দাবিগুলো বাস্তবায়ন করতে চাই এবং আশা করি আমাদের যে দাবিগুলো যৌক্তিক, এই দাবিগুলো এই সরকার এই দাবিগুলো বাস্তবায়নের ক্ষেত্রে কোনো বাধা দেবে না এবং দাবিগুলো বাস্তবায়নের ক্ষেত্রে তারা সহযোগিতা করবে, এটাই আমাদের প্রত্যাশা। আর তা না হলে আমাদের বেঁচে থাকার জন্য, আমাদের অস্তিত্বের জন্য, আমাদের অস্তিত্ব হচ্ছে ৭১, ৭ই মার্চ, বঙ্গবন্ধু, শেখ হাসিনা, বাংলাদেশ, বাংলাদেশের মানুষ। এই অস্তিত্বের জন্য আমাদের যদি আবার রাজপথে নামতে হয়, আমরা সেই নামার প্রস্তুতি নেব। সেইভাবে আমরা ঐক্যবদ্ধ হব, সংগঠিত হব, অসাম্প্রদায়িক চেতনার মানুষকে আহ্বান করবো ৭ই মার্চ